আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং যে যেখান থেকে শুনছেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা যে মুহূর্তে আমাকে শুনছেন, 10টা বাজে, ঠিক আর 1 ঘন্টা পরেই আপনার মানিক মিয়া এভিনিউ থেকে সংসদ ভবন পর্যন্ত চতুর্দিকের রাস্তাঘাট নিশ্ছিদ্র নিরাপত্তায় ভরে যাবে। শত শত পুলিশ, সেনা কর্মকর্তা বিজিবিতে ভরে যাবে। বিভিন্ন গেট বসানো হবে যেখানে আপনার কেউ অস্ত্র নিয়ে ঢুকছে কিনা এইসব চেক করার জন্য, বা সিকিউরিটি অবস্থা, সিকিউরিটি প্যাক্ট। আর বিকাল 4টায় শপথ নেবেন নতুন বিজয়ী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই যখন অবস্থা, তখন আপনারা হয়তো ভাবছেন যে আমি কি বললাম হেডলাইনে এবং ব্যানারে, যমুনায় কি রক্ত ঝরবে কিনা। ভাইরা, ভয় পায় না, আমি আপনাদের বন্ধু মানুষ, এত খারাপ না। তো রক্ত ঝরবে কিনা, রক্ত কিন্তু বিভিন্ন প্রকার রক্ত। একটা হচ্ছে যে আপনার খুন খারাপির রক্ত, একটা হচ্ছে যে প্রেমিকাকে প্রেমিকের বা প্রেমিককে প্রেমিকার রক্তে লেখা চিঠি, হাত কেটে রক্ত নিয়ে রক্ত লেখার চিঠি। অবশ্য আমি আমার জীবনে প্রেমিকাকে চিঠি পাঠিয়েছিলাম রক্ত লেখা, তবে সেটা ছিল মুরগির রক্ত। মুরগির রক্ত নিয়ে লিখছিলাম আই লাভ ইউ। আরেকটা হচ্ছে হৃদয়ের রক্তক্ষরণের। সেইটাই হচ্ছে যে মূল বিষয়, হৃদয়ের রক্তক্ষরণ। আজকে যখন যমুনাতে উঠবেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান, এরপর থেকেই শুরু হবে আসলে একটা বিশেষ খেলা। সেখানে আপনার সাসপেন্স থাকবে, থ্রিলার থাকবে, হাসি থাকবে, ঠাট্টা থাকবে, নাটক থাকবে অগণিত। এটা আরেক ক্লাউনের রাজ্যে আমরা ঢুকবো। তো কারণ হচ্ছে যে আপনারা গতকালকেই দেখলেন যে এনসিপি ওনারা গিয়ে এইবারই জুলাই সনদ, এই যে গতকালই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তাদের দাবি দুইটা, শপথ নিতে হবে। তো একটা হচ্ছে যে সংসদীয় সদস্য হিসেবে, আরেকটা হচ্ছে জুলাই চাটার মাটার ফাটার এগুলা করবে, জুলাই সিডিআই করবে, এগুলা নিয়ে। কিন্তু বিএনপির নেতাদের কথাবার্তায় যা বোঝা যাচ্ছে তাতে ওনারা ওই দিকে যাইতে রাজি নেই। সেটা ভবিষ্যৎ বলবে যে কি হবে আসলে। আর 4টার পরেই আমরা বলতে পারবো, 4টার সময় আমরা শুরু করব, বলতে পারবো যে আসলে কি ঘটছে, শপথ অনুষ্ঠানে কি ঘটছে, এটা আমরা 4টার দিকেই বলতে পারবো। তো এই যখন পরিস্থিতি, জামাতও বসে আছেন যে কি হবে। এদিকে আপনারা জানেন যে জামাত বলেছে যে ওনাদের সংসদ সদস্যরা নিবেন না শুল্কমুক্ত গাড়ি। বিএনপি এখন বড় বিপদে। এরপরে যদি আপনার দ্বিতীয় শপথ না হয়, তাহলে এনসিপি বিশাল আন্দোলনের ডাক দিবেন, প্রয়োজনে রাস্তাঘাট ফাটিয়ে ফেলবেন ওনাদের লক্ষ কোটি 4 কোটি স্টুডেন্ট নিয়ে। যদিও ওনারা ভোট পেয়েছেন মাত্র 3%, 3% আপনার টোটাল ভোটের কত পার্সেন্ট পেয়েছেন আপনার দেখেন। আমার মনে হয় না 2 লাখ ভোটও টোটাল হয়েছে ওইগুলা, টোটাল ভোট কাস্টিং এর সরকারি হিসাবে। এখন তাহলে কি হবে, কেন আমি বলছি হৃদয় রক্তক্ষরণ? কারণ তারেক জিয়ার সামনে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে যে ওনার সাথে বর্তমানে আছেন এই যে লন্ডন ফেরত কিছু লোক, যারা ছোটখাটো পদ নিয়েও হইলেও যমুনার আশপাশে থাকতে হবে, এই ওনাদের ব্যাপার। তারেকও তাদের প্রতি প্রীত, কারণ 17 বছর তাদের সাথেই বেঁচে ছিলেন। এরপরে আছেন উনি ওই যে স্কাইপে কথা বলতেন, স্কাইপে কথা বলতেন কিছু ওই যে কি তুর্কি তরুণ বা তরুণ তুর্কি বা ইসরায়েলি তুর্কি বা ওই যে পাকিস্তানি তুর্কি যারা আছেন আর কি, ইয়াং জেনারেশন, এদের একটা গ্রুপ। আর একটা আছেন যে ওনার মায়ের বাবার সাথে রাজনীতি করা গ্রুপ। এই 3 গ্রুপের টানাপোড়েনে ওনার অবস্থা ত্রাহি ত্রাহি। আচ্ছা, এর ভিতরে আবার নতুন আরেকটা গ্রুপ আছে, যেটা হচ্ছে ফুল গ্রুপ। আপনারা আমাদের চিটাংয়ের যারা আছেন তাদের হয়তো মনে থাকতে পারে, আমাদের একজন মেয়র, মেয়র নির্বাচিত হওয়ার পরে টানা 2 বছর সারা চিটাং শহরের আনাচে কানাচে আপনার প্রতিদিন একটা করে গেট উঠতো, উনি একটা করে সংবর্ধনা নিতেন, মনে আছে নিশ্চয়ই। তো সেই রকম একটা ফুল গ্রুপ আছে, কারোর সাথে কারো যোগাযোগ নেই। তো এখানে মন্ত্রী পরিষদ উনি ঘোষণা দিয়েছেন যে মন্ত্রী পরিষদে উনি 3 ভাগের 1 ভাগ রাখবেন ওনার মা বাবাদের গ্রুপ, 1 ভাগ, আর 2 ভাগ থাকবে এই তুর্কি তরুণ গ্রুপ। আর এর ভিতরে তো ভাই লন্ডন গ্রুপ আছেই,
বুঝে দেখেন, এরা তো আছে, কারণ এরা এত বছর ওনাকে এখানে পালছে, ওনার সাথে থাকছে, বিভিন্ন মিটিং মিছিলে গেছে, অনেক কিছুই করছে। ওরা তো আছে, ওদের একটা দাবি আছে যে আপনি আমাদের সাথে থাকছেন, বসছেন, উঠছেন, খাইছেন, আপনি আমাদের জন্য কিছু করবেন না, সুতরাং এটা তো ফালাইতে পারবে না। এই গ্রুপের কার ঠেলায় যে কোথায় যাবে সেটা বোঝা বড় মুশকিল। আর এইদিকে জামাত আছে তলে তলে একটা প্ল্যানিংয়ে। ধরেন যদি জামাত দেখে যে তাদের কথা মতো বা তারা যা চাইছিল তা হচ্ছে না, তখন কি করবে? তারা একটা আওয়াজ বাজানোর চেষ্টা করবে। আবার এটাতে ইন্ধন দিবে কারা? সেই বিএনপির ওই যে গ্রুপ, বিভিন্ন গ্রুপের যারা তো পাইলো তারা পাইলো, আর যারা পায় নাই তারা হাই হাসান হাই হাসান করতে করতে জামাতে বলছে আপনার নাড়া দেন, আমরাও দেখি। এই হচ্ছে যে অবস্থা। এখন আপনি বলতে পারেন যে ভাই এইভাবে অবস্থা কি হবে? হ্যাঁ, তারেক জিয়ার বর্তমান অবস্থা ঠিক জিয়া রহমানের আমলের মতো। অনেকে হয়তো জানেন না, বা বইপত্র যারা পড়েন তারা সকলেই জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে আওয়ামী লীগের অবস্থা আজকের এরকম ছিল, এখন যেরকম এর চেয়ে আরও বেশি খারাপ ছিল। যদিও তখন শক্তিশালী গ্রুপ ছিল, বাকশাল ছিল, কিন্তু এরপরে যখন আপনার মুস্তাক ছিলেন, এরপরে আসলেন সায়েমের পরে জিয়া রহমান নিলেন। জিয়া রহমান ক্ষমতায় নেওয়ার পরে কিন্তু জিয়া রহমান সর্বপ্রথম কাজটা যেটা করলেন, জামাতি ইসলামকে রাজনীতিতে সর্বপ্রথম স্থান করে দিলেন। আওয়ামী লীগ ছিল না, তখন বাকশাল ছিল, তো এদের দিলেন। এর মধ্যে আবার বাকশাল দুই গ্রুপ হয়ে, মহিউদ্দিন গ্রুপ আর রাজ্জাক গ্রুপ, দুই গ্রুপ হয়ে গেল, দুই টুকরা। তখন এদিকে মৌলবাদীদের এটা জিয়া রহমান তখন আবার এই মৌলবাদী এই গ্রুপটারে, মৌলবাদী বলতে এই জামাত গ্রুপটারে ঠেকানোর জন্য ইনকলাবের যে মান্নান সাহেব ছিলেন তারে আইনা দাঁড়া করাইলেন। মানে ঠিক যেমন জামাতরে ঠেকানোর জন্য আপনার হেফাজত, সেম কাহিনীগুলো। এই যখন অবস্থা, কোনো কিছু টালমাটাল, কারণ জামাত চাইতেছে যে মানে এটা এমন একটা পরিস্থিতিতে আসুক যে ওরা একটা যে জিন্না টুপি বা জিন্না ড্রেস পরবে বাংলাদেশের মানুষ। এবং বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু এখন এই 17 মাসে যা সেম কাহিনী হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন অমুক তমুক সব জায়গায় জামাতের লোক ভরপুর ছিল। কারণ জামাতের লোক তো আগে থেকেই ছিল, যুদ্ধের পরে যারা জামাত করতো ওই সময় তারাই এখানে ঢুকে গেল। আবার ঠিক আর এই জামাতের এই ব্রেন, কারণ হচ্ছে 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ, পাকিস্তানি আর্মির চেয়ে সারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাইছিল এই জামাত। আর এই জামাতের কাছে ছিল পুরো প্ল্যান, তারাই যেখানে যেখানে যাইতে বলছে সেখানে সেখানে গেছে পাকিস্তানি বাহিনী। তারা তো একটা পুরো যুদ্ধ পরিচালনা করছে 9 মাসের, সেটা তাদের কাছে সেই অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতায় তারা ওইভাবে ধরলো। তখন জিয়া রহমান কিন্তু এর ভিতরে ইন্ডিয়া গেলেন, ইন্ডিয়ান রাষ্ট্রপতির সাথে কথা বললেন, ইন্দিরা গান্ধীর সাথে কথা বলছেন। তখনও কিন্তু শেখ হাসিনা এবং শেখ রেহানা দুই বোনই ইন্ডিয়াতে আশ্রিত ছিলেন, আজকে যেমন আছেন ঠিক তখনও ছিলেন। এরপরও উনি ওখানে গিয়েছেন। এখন এমনও হইতে পারে যে উনি ওইখানে যাই তো শেখ হাসিনার সাথে কথা বলেছেন, যোগাযোগ হইতে পারে, এটা গড নোজ, এটা আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানেন না। বা এটা কি হয়েছে, এটা অনেক সময় অনেক কিছু বের হয় না। জোহরা তাজউদ্দিন আবার আওয়ামী লীগকে হাল ধরলেন, উনি আস্তে আস্তে ই করলেন। 1981 সালের মে মাসে শেখ হাসিনা দেশে আসলেন। এগুলো কিন্তু জিয়া রহমান যে মানে নিজ ইচ্ছায় আওয়ামী লীগকে ডেকে এনেছেন, আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক ধারক বাহক হিসেবে যারা আপনার জিয়া রহমানকে দেখেন যে উনি গণতন্ত্রর পুনঃপ্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগকে রাজনীতি শুরু, ওটা ভুল। জিয়া রহমান নিজের পাছা বাঁচানোর জন্য বা পিঠ বাঁচানোর জন্য বা ক্ষমতায় ধরে রাখার জন্য চিন্তা করলেন যে এই দুই ইসলামপন্থীর যন্ত্রণায় এমন অবস্থা হয়েছে, এখন সেকুলার এই আওয়ামী লীগের দরকার। কারণ হচ্ছে যে বাকশাল দেওয়া হবে না, বাকশাল অলরেডি দুই ভাগ। এদিকে আবার ওই যে কি বলে আপনার জাসদ শক্তিশালী, ওইদিকে আবার কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার পর কর্নেল তাহেরের একটা বিশাল প্রভাব আছে সেনাবাহিনীতে। সব কিছু মিলে উনি দেখলেন যে আওয়ামী লীগের ডাকো, কোনো মতন ওনাদেরকে আইনা দাও, এরাই আস্তে আস্তে সব ঠিক করে দিবে। মানে এটা তো মোটামুটি আসার, আর শেখ হাসিনা আসার পরে আবার দলটারে গুছালেন, সবকিছু মিলে একটা জায়গায় পৌঁছালেন, আসলেই গিয়েছে। এরপরে নানাবিধ কারণে, দলীয় কোন্দলের কারণে জিয়া রহমান মারা গিয়েছিলেন, যেটা হচ্ছে যে ওই জামাতি পন্থী তো যে বিএনপিতে তখন থেকেই ছিল, ন্যাপ ছিল, ভাসানী ন্যাপ ছিল, অমুক ছিল তমুক ছিল। সেম পরিস্থিতি এখন। গত 17 মাসে জামাত কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত প্রশাসন থেকে শুরু করে কুলিমুজুর সব জায়গায় তাদের লোক আছে। আর জামাতই একমাত্র দল, যেমন আপনার আওয়ামী লীগের ভিতরে জামাত আছে, এটা বিশ্বাস করেন আর না করেন আপনার ব্যাপার। বিএনপির ভিতরেও জামাত আছে, বিশ্বাস করেন না করেন সেটা বিএনপির ব্যাপার। কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বা বিএনপি নেই। তার মানে আওয়ামী লীগেও জামাত আছে, বিএনপিতেও জামাত আছে, কিন্তু জামাতের ভেতরে কোনো আওয়ামী লীগ বা বিএনপি নেই। ওরা ওই জাতের দল। তো ওরা জানে যে কখন কারে দিয়ে কি করতে হয়। কারণ আপনার প্রমাণ যদি চান, যে কর্নেল ওলি দিনে রাতে জামাতের নাম বললে ওনার রক্ত জ্বলে উঠতো।
যেই কর্নেল ওলি জামাতের সাথে বিএনপির ঐক্য করার কারণে দল ছাড়ছিল, সেই অলি সাহেব কিন্তু জামাতে যোগ দিয়েছিলেন। মেজর আক্তার, যিনি জামাতের নাম শুনলে পারে না যে বন্দুক দিয়ে গুলি করে দিয়েছে, সেই বেটাও যায় জামাতে যোগ দিয়েছে। এই হচ্ছে যে জামাত। এখনো সর্বক্ষেত্রে জামাত আছে, যেটা বিএনপির তারেক রহমান সাহেব হতো 100%ও জানবে না। আবার ওই যে ফুল পার্টি যারা আছে তাদের ভিতরে যে কত হাজার গুপ্ত জামাত আছে সেটাও জানবেন না। সুতরাং তারা কেউ ওনাকে শান্তিতে থাকতে দিবে না যতক্ষণ না দেশটাকে ওনারা জামাতি মাইন্ডে নিতে হয়। ওই যে সেকেন্ড রিপাবলিক বলে, মানে এগুলো কাজ এখন বিএনপি দিয়ে করাতে। আর বিএনপি এই জায়গা থেকে বাঁচার জন্য হইল ওনারা আওয়ামী লীগকে স্পেস দিতে বাধ্য। কারণ তারেক রহমানের বাবা জিয়া রহমান উনিও সেম কাজটি করেছিলেন। এইবারও বিএনপি নিজে বাঁচার জন্য। কেউ মনে করেন না যে না বিএনপি আইসা আওয়ামী লীগের ছাত্রলীগের ব্যান্ড তুলে দিয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিষ্কার করে দিয়েছে, সুতরাং আওয়ামী লীগ ওইভাবে আসছে না। বিএনপি নিজের জীবন বাঁচানোর জন্য মৌলবাদীদের এই অত্যাচার থেকে নিজেকে একটু মডারেট করার জন্য হইল আওয়ামী লীগকে স্পেস উনি দিতে বাধ্য। কিন্তু ওনার দয়ায় না, আওয়ামী লীগকে দিতে বাধ্য, কারণ দেশ সে এই অবস্থা। এর ভিতরে আপনার মার্চের 6 থেকে 9 তারিখ পর্যন্ত পল কাপুর আসতেছে। তার আগে একটা প্রেশার আছে, আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কমনওয়েলথ তারাও বলেছে সিদ্ধান্ত নিতে হবে। আন্তর্জাতিক বিশ্ব সবাই বলতেছে সিদ্ধান্ত নিতে হবে। 23 তারিখে একটা মিটিং আছে এখানে, যেটা বব নামে একজন ব্রিটিশ এমপি, উনি একটা মিটিং ডেকেছেন। বিশ্বের বিভিন্ন দেশের সরকারে থাকা এমপিরা আসবেন, সেখান থেকে এই চাপটাই দেওয়া হবে, আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং এই যখন অবস্থা তখন কি করবে? তো এই অবস্থা এখন দেখেন, বিএনপি অলরেডি আপনারা সবাই জানেন যে জামাত তাদেরকে চাঁদাবাজের দল হিসাবে প্রতিষ্ঠিত করছে। আর এই মুহূর্তেও দেখবেন আপনি এই বিএনপির পিছিয়ে কালকে থেকে আরও লাগবে। এতদিন দেখেন না যে তারেক জিয়া কোথাও গেছে কেউ ঝাড়ু মারতেছে, ছবি তুলে আপনার ভিডিও দেখেন চাঁদাবাজ ঝাড়ু মারতেছে, মিটিংয়ে গেছে কোন চাঁদাবাজ সাথে আছে ওইটার ছবি। সুতরাং জামাতের সেই গুপ্ত ক্যামেরাম্যান কিন্তু চালু আছে। তারা বিএনপিকে আগামী 10 থেকে 12 দিনের ভিতরে নাস্তা নাবুদ বানায় আছে। আর সেইখানে যদি পুরোপুরি নাস্তা নাবুদ বানাইতে না পারে, বিএনপি যদি নিজেদের কন্ট্রোল করে ফেলতে পারে এই তারেক, তখন যা করবে কি, তারা বলে যে না এই ব্যাটাটা তো ফালাইতে হবে, ফালাইতে হইলেও আওয়ামী লীগের দরকার। তখন জামাতও চাইবে। কারণ রাজনীতিতে আর জিও পলিটিক্সে স্থায়ী শত্রু নাই, স্থায়ী বিরোধী দল নাই। 90 সালে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই মিলা এরশাদকে ফালাইলো, ত্রিদলীয় ঐক্যজোট, 3 দলীয় ঐক্যজোট, জামাত, বিএনপি, আওয়ামী লীগ। 96 সালে আবার আওয়ামী লীগ জামাত জোট একসাথে, হাজার হাজার ছবি দেখতে পারবেন, যারা বিশ্বাস হয় না একটু দেখেন, একই স্টেজে। 2001-এ যায়া জামাত বিএনপি জোট, 2008-এ যায় সব। এখন সুতরাং বলা যায় না কি, এমনও হইতে পারে যে সবার সাথে সবাই, যতই আমরা বলি যে অমুক তমুক, সবার সাথে সবার আবার ঐক্য হয়ে যেতে পারে। সুতরাং ওই যে যমুনায় যে জামাত ঢুকতে পারে নাই, এই রক্তক্ষরণ যেমন ওনাদের বন্ধ হবে না, তারেক জিয়াও ক্ষমতা হারানোর একটা রক্তক্ষরণ সার্বক্ষণিক চলবে। আর জামাত এটা চায় যে সার্বক্ষণিক রক্তক্ষরণ চলুক, আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। সুতরাং ক্ষমতায় যাওয়ার জন্য হেন কোনো কাজ নেই যেটা জামাত করবে না। আর সেই কারণেই আপনার আওয়ামী লীগের ফিরে আসে না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ শক্তি সামর্থ্য আরও 2 মাস 3 মাস পর থেকে দেখানো শুরু করে দিবে। আস্তে আস্তে দেখাবে, খুব দ্রুত নয়, কিন্তু রক্তক্ষরণ হচ্ছে, যমুনায় রক্তক্ষরণ হচ্ছে। আগামীকাল 4টার পর থেকে যমুনায় রক্তক্ষরণ। আর এখন রক্তক্ষরণ হচ্ছে যে ডাক্তার ইউনূসের, কারণ উনি ক্ষমতা হারাচ্ছেন, উনি ক্ষমতা হারিয়ে ফেলছেন। এই রক্তক্ষরণ, কারণ মার্কেটে ব্যাপক প্রচলিত আছে যে উনি প্রচণ্ড চেষ্টা করছেন এখন পর্যন্ত যে উনি যাতে রাষ্ট্রপতি হয়ে ক্ষমতায় থেকে যেতে পারেন, সেই চেষ্টা যেমন চলছে, সেই বিষয়টাও তো আমরা কালকেই শিওর হয়ে যেতে পারবো, বা কালকের পরে, যে উনিই থাকছেন না অন্য কেউ। আবার ওনার উপদেষ্টা পরিষদের কয়জন জেলে যায় বা কি, কারণ অবস্থা খারাপ, দেশের অবস্থা খারাপ। জিডিপির পরিমাণ 3.5 হবে। আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে একসাথে অংশ নিলে জামাত কোথায় থাকবে, এই প্রসঙ্গটা নিয়ে আমরা একটা চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করব। আমরা আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জামাতের যে ঢাকঢোল বা হাইপ দেখেছি, তাতে সত্যি আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম যে বাংলাদেশকে মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর করাল গ্রাসে ঢুকে গেল কিনা।
কিন্তু নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আমাদের চোখের সামনে একটা ভিন্ন চিত্র তুলে দিল। এবং সত্যিকার অর্থে আমি যদি এই নির্বাচনের ফলাফলটা বিশ্লেষণ করি তাহলে, এবং আপনি যদি দেখেন তাহলে আপনি বলবেন যে জামাত একটা ফাঁকা কলস, ফাঁকা কলস, বাজে বেশি। তারা সাংগঠনিক, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশের এই যে একটা নির্বাচন হলো, তাদের কিন্তু কোথাও কোনো বিদ্রোহী প্রার্থী ছিল না, এবং তাদের অর্থনৈতিক ভিত্তি, সাংগঠনিক ভিত্তি আমাদের যে প্রচলিত আওয়ামী লীগ বা প্রচলিত বিএনপি এই দলগুলোর থেকে অনেক উপরে। কিন্তু তাদের প্রতারণায় তাদেরকে সাইজ করে দেয়, এবং সময়ের সাথে তাল মিলিয়ে অগ্রসর চিন্তা ভাবনা তাদের না থাকার কারণেই তাদেরকে সাইজ করে দেওয়া হয়। আমরা এখন একটু নির্বাচনের ফলাফলটা বিশ্লেষণ যদি করি, যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে, মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে, বিএনপি অংশ নিচ্ছে, তাহলে জামাতের এই যে আজকে যখন আপনারা দেখছেন যে জামাত জোট ৭৭টা আসন পাচ্ছে, কিংবা জামাত, শুধু জামাতের যদি ধরেন ৬৮টা আসন পাচ্ছে, এটিতে বাংলাদেশের অনেক মানুষ হয়তো ভাবছেন যে জামাতের এটা একটা বিরাট উত্থান, এবং জামাত ৩১% ভোট দেখানো হয়েছে। যেটি হোক, এটা আসলে ভয়ের কিছু নেই। এটা উত্থানের মধ্যে এই উত্থান, পতন এবং আগের জায়গায় ফিরে যাবে। জামাতের 3টি আসনের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই, কিংবা 17টি আসনের কথা মনে আছে নিশ্চয়ই। এই যে এবার ইলেকশনে জামাত কিন্তু ব্যাপক ইঞ্জিনিয়ারিং করবার চেষ্টা করেছে, আর্থিক লেনদেন, অর্থসহ ধরা পড়েছে, আগের রাতে ব্যালটে সিল মারা, ব্যালট বাক্স ভরানো, জাল ভোট ইত্যাদি আমরা বিএনপির কিন্তু তেমন একটা দেখিনি, কিন্তু জামাতের আমরা ব্যাপকভাবে দেখেছি। তবু জামাতের যে ফলাফলটা হলো, সেটা আপনি একটু ঠান্ডা মাথায়, আপনাকে চিন্তা করতে বলবো। আমি চিন্তা করে বের করেছি, এখন চিন্তার সঙ্গী আপনিও। এখন আমরা সেটি একটু দেখবার চেষ্টা করব। 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণ নিয়ে এসেছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায়, তা হলো বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রভাব। আপনাদের কি জানা আছে, বিএনপির নিজেদের ঘরের কোন্দল বা বিদ্রোহী প্রার্থীদের কারণেই এমন অনেক আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য জোট জয় পেয়েছে, যেখানে বিএনপির জেতার কথা ছিল। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে 78টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা ভোটের হিসাব ওলটপালট করে দিয়েছে। আমরা কি বলতে পারি জামাতের এই সাফল্য বিএনপির ভুল থেকে আসা একটি কৃত্রিম বা আর্টিফিশিয়াল সাফল্য? কেন দেশের রাজনীতিতে এখনো বিএনপি ও আওয়ামী লীগই মূল শক্তি? চলুন প্রথমে আমরা কিছু কঠিন তথ্যের দিকে তাকাই। এই নির্বাচনে বিএনপির প্রায় 78টি আসনে শক্তিশালী বিদ্রোহী প্রার্থী ছিল। এই বিদ্রোহীরা মূলত দলের চেইন অফ কমান্ড অমান্য করে নির্বাচনে দাঁড়িয়েছিল। এর ফলাফল কি হয়েছে জানেন? এই বিদ্রোহী প্রার্থীদের কারণে ভোট ভাগ হয়ে যাওয়ায় 21টি আসনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী জয়ী হয়েছেন। অর্থাৎ বিএনপির ভোট যদি এক জায়গায় থাকতো, তবে এই 21টি আসন জামায়াতের হাতছাড়া হতো। অর্থাৎ নিশ্চিতভাবে আপনি বলতে পারেন এই 21টি আসন, যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপির দিকে যেত, এবং বিএনপির এখন যে আসন সংখ্যা ধরুন 212টি, এই 212টির সাথে আরও 21টি যুক্ত হতো। যুক্ত হয়ে কি হতো? 233টি হতো। আবার কিছু বিদ্রোহী প্রার্থী এতটাই জনপ্রিয় ছিলেন যে তারা নিজেরাই 7টি আসনে জয়ী হয়ে এসেছেন। অর্থাৎ বিএনপির 33-এর সাথে 7 কত হলো? অর্থাৎ 240 আসনে বিএনপি জয় পেত। যেটা এখন 212 দেখানো হচ্ছে, সেটা 240 হতো। সব মিলিয়ে মোট 28টি আসনে জয় পরাজয় সরাসরি নির্ধারণ করে দিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। এর মানে দাঁড়াচ্ছে জামাত বা 11 দলীয় জোটের সাংগঠনিক শক্তির চেয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি আরো পরিষ্কার হবে যদি আমরা কয়েকটি আসন ধরে ধরে একটা উদাহরণ হিসাবে দেব। আমরা সবগুলো আসনে যাব না, 28টি আসনেই যাব না, কয়েকটি, আমরা 3টি আসনে এখানে উদাহরণ হিসেবে আপনাদের দেখাতে চাই। উদাহরণস্বরূপ আমরা ঢাকা 12 আসনের ফলাফলটা যদি বিশ্লেষণ করি, এখানে জামাতের সাইফুল আলম খান মিলন জয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক।
কিন্তু মজার ব্যাপার হলো এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব প্রায় 29,869 ভোট পেয়েছেন। এই ভোটগুলো যদি মূল প্রার্থীর বক্সে যেত তবে ফলাফলে জামায়াত প্রার্থী অনেক পিছিয়ে পড়ে থাকতেন। দ্বিতীয় উদাহরণ সিলেট 5 আসন। এখানে খেলাফত মজলিসের আবুল হাসান জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী ওবায়দুল্লাহ ফারুক, কিন্তু এখানে কাল হয়ে দাঁড়িয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ। তিনি একাই সেখানে ভোট পেয়েছেন 56,369 ভোট। এই বিশাল ভোট ব্যাংক ভাগ হয়ে যাওয়ায় জয় নিশ্চিত হয়েছে 11 দলীয় জোটের। তৃতীয় উদাহরণ দিতে চাই নারায়ণগঞ্জ 4 আসন। এখানে তো আরো জটিল অবস্থা। আব্দুল্লাহ আল আমিন জয়ী হয়েছেন, কারণ এখানে বিএনপির একজন নয় বরং দুজন বিদ্রোহী প্রার্থী মাঠে ছিলেন। ফলে বিএনপি সমর্থিত মনির হোসেন কাশিমির ভোট ব্যাংক পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এখন প্রশ্ন ওঠে, জামাতের এই সাফল্যকে কি আমরা তাদের জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে ধরবো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি আর্টিফিশিয়াল সাফল্য, কেননা বাংলাদেশের রাজনীতির মেরুকরণ সবসময় দ্বিমুখী। এক পক্ষে আওয়ামী লীগ, অন্য পক্ষে বিএনপি। এই নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি বা একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতি জামাতকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ করে দিয়েছে। যদি আওয়ামী লীগ এবং বিএনপি পূর্ণ শক্তিতে একসাথে নির্বাচনে অংশগ্রহণ করে তবে জামাতে ইসলামের এই একক অস্তিত্ব টেকানো কঠিন হয়ে পড়ত। জামাত নিজস্ব ক্যাডার ভিত্তিক ভোট ব্যাংক থাকলেও সাধারণ জনগণের বিশাল অংশ এখনো বিএনপি বা আওয়ামী লীগের বাইরে বিকল্প চিন্তা করতে অভ্যস্ত নয়। তাই বিদ্রোহীদের কারণে প্রাপ্ত এই জয়কে দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তি হিসেবে দেখার সুযোগ নেই। এই ফলাফল বিএনপির জন্য একটি লাল সংকেত বা রেড সিগন্যাল। 78টি আসনে বিদ্রোহ থাকা মানে দলের ভেতরে শৃঙ্খলার চরম অভাব। যখন দলের সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নিজের লোকই দাঁড়ায় তখন জয় উপহার দেওয়া হয় প্রতিপক্ষকে। 2026 সালের এই নির্বাচন প্রমাণ করেছে যে বিএনপি যদি তাদের ঘর সামলাতে না পারে তবে আগামীতে তৃতীয় কোনো শক্তি তাদের মাঠ দখল করে নেবে। বিএনপির ভোটাররা তাদের ভোট দিয়েছেন ঠিকই, কিন্তু সেই ভোট বিভক্ত হওয়ার সুযোগ নিয়ে অন্য দল ফায়দা লুটেছে। এটি রাজনৈতিক অদূরদর্শিতার একটি বড় প্রমাণ। পরিশেষে বলা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই চিত্রটি দেশের রাজনীতির একটি গভীর ক্ষতকে সামনে নিয়ে এসেছে। জামাত ও তাদের 11 দলীয় জোটের 21টি আসনের জয় মূলত বিএনপির উপহার। দেশের মূল দুই রাজনৈতিক ধারা আওয়ামী লীগ ও বিএনপি যদি সুস্থ ধারার রাজনীতিতে পূর্ণভাবে ফিরে আসে তবে ছোট দলগুলোর এই কৃত্রিম আধিপত্য টিকে থাকা প্রায় অসম্ভব। আর জামাতের আধিপত্য তো থাকবেই না। আমি শুরুতেই বলছিলাম জামাত সর্বোচ্চ 17টি আসন পেয়েছে, 3টি আসন পেয়েছে, 1টি আসন পেয়েছে। জামাত কিন্তু প্যাকেট হয়ে 10-এর ভেতরে ঢুকে যাবে। বিএনপি এবং আওয়ামী লীগ যদি পূর্ণ শক্তিতে নির্বাচন করবার সুযোগ পায়, কাজেই যারা ভাবছেন যে জামাত বিশাল উত্থান হয়েছে, এই উত্থান হচ্ছে আর্টিফিশিয়াল উত্থান এবং এই উত্থান করানো হয়েছে। এখানে ভোট কারচুপি আছে, বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে, বিভিন্ন কারণে আছে যে জামাতকে বিরোধী দলে বসানো। জামাতকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল একটি গোষ্ঠীর, কিন্তু ক্ষমতায় বসাতে ব্যর্থ হলেও বিরোধী দলে বসানো হয়েছে। এটি জামাতের সাফল্য, সাময়িক সাফল্য। এবং এই যে সাফল্যটি দেখছেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের এই সাফল্য, এটি শেষ। জামাত কখনো সফল হবে না, এবারের ফলাফল সেটি বলছে। আপনারা কি মনে করেন, বিএনপির বিদ্রোহীদের কারণেই কি জামাত এই জয় পেয়েছে, নাকি জামাত সত্যিই তাদের সাংগঠনিক শক্তি বাড়িয়েছে? আপনার শপথকে কেন্দ্র করে ঝটাপটি অলরেডি লেগে গেছে। আমি শুরুতেই বলেছিলাম যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে একটা বড় গন্ডগোল লাগবে, কারণ এই যে দু রকমের শপথ যেটা হচ্ছে, একটা হচ্ছে যে নির্বাচিত সংসদদের শপথ গ্রহণ, আর একটা হচ্ছে ওই যে সংবিধান পরিষদ যেটা তৈরি করা হয়েছে আলী রিয়াজের নেতৃত্বে, যে ওটা হয়েছে সেটাকে নিয়ে গন্ডগোল লেগেছে। এখন বিএনপি বলছে যে আমরা ওই শপথটার দ্বিতীয় শপথটা আমরা নেব না, যেটা কি একটা নাম দেওয়া হয়েছিল, গণপরিষদ না কি একটা নাম দেওয়া হয়েছিল, হ্যাঁ, ঢপের চপ।
সংবিধানকে বহির্ভূতভাবে সেটাতে বিএনপি অংশগ্রহণ করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং তারা শপথও নেয়নি। আজকে সকালবেলা চিফ ইলেকশন কমিশনার তার নেতৃত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানটি যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে যারা মিনিস্টার হবেন তাদের শপথটা হবে বিকেলবেলা। এটা শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখন এই যে আলী রিয়াজ, যিনি এই সমস্ত সবকিছু যিনি করলেন ব্যাপারটা, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়, তাকে ফোনেও ধরা যাচ্ছে না, তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। তার কি হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। এখন এই যে শপথ, যেটা সংবিধান অনুযায়ী যে শপথ নেওয়া, সেটা নিয়ে আবার জামাতের মধ্যে দুটো ভাগ ছিল। এনসিপি তো আলাদা, এনসিপি চাইছিল আমরা ওই সংবিধান অনুযায়ী আমরা শপথ নিয়ে নেবো, দ্বিতীয় শপথটা আমরা পরে নেবো, ওখানে যখন গন্ডগোল মিটবে, এই সমস্যার সমাধান হবে তখন আমরা নেব। আর জামাতের মধ্যে দুটো ভাগ ছিল। কেউ বলেছিল আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা শপথ নেব ওই প্রথম সংবিধান মেনে, দ্বিতীয় শপথটা না হলে আমরা প্রথম শপথটা নেব না। পরবর্তীকালে নিজেদের মধ্যে আলোচনা করে দু দলের মধ্যে যে গন্ডগোলটা লেগেছিল জামাতের মধ্যে, তারা বলে যে ঠিক আছে, সংবিধান অনুযায়ী যে শপথটা হচ্ছে সেই শপথটা আমরা নিচ্ছি এবং আমরা ওই দ্বিতীয় শপথটাও নিয়ে রেখে দেবো। এরকম একটা কিছু হয়েছে। মানে বিএনপি সংবিধান অনুযায়ী শপথটা নিয়েছে, বাকি কোনো শপথ টপথ বিএনপি নেয়নি এবং বিএনপি বলেছে আমরা জীবনে ওই শপথ নেব না। ফলে ও শপথের লেটা চুকে গেছে। কারণ যারা নির্বাচিত সরকার, যারা ভূমিধস ভোটে, ল্যান্ডস্লাইড ভোটে যারা জিতেছে, তাদের সঙ্গে কে এলো কে না এলো তাতে বিএনপির কেউ যায় আসে না। একটা কথা উঠেছিল যে ভারত বিরোধী কিছু লোক আছে যাদেরকে বিএনপি নাকি নিচ্ছে, এরম বলে একটা কথা উঠেছিল। কিন্তু মির্জা ফখরুল আজকে পরিষ্কার করে দিয়েছে সেরকম কোনো ঘটনা নেই। বিশেষ করে বাবরের এর মধ্যে ঢোকা, এর মধ্যে অনেকেই ঢোকার চেষ্টা করেছিল। আসিফ নজরুল তিনিও ঢোকার চেষ্টা করেছিলেন, আমাদের এই প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছিলেন, আমাদের যে যিনি মোহাম্মদ ইউনুস, তিনিও হচ্ছেন না। ফলে একটা লেজে গোবরে অবস্থা। বহুদিন আগে দর্শক আমি একটা রিপোর্ট করেছিলাম যে জামাত, বিএনপি, এনসিপি কে নিয়ে ইউনুস যমুনায় একটা বৈঠক করেছিলেন। সেই বৈঠকে কিন্তু এইটা নিয়ে গন্ডগোল লেগেছিল এবং বোতল ছোড়াছুড়ি পর্যন্ত হয়েছিল। আমি এটা করেছিলাম, ভিডিওটা করেছিলাম এবং আমি সেখানে বলেছিলাম এটা কিন্তু এখানেই শেষ নয়, এটা কিন্তু বহু দূর এগোবে। এবার দেখুন বহু দূর এগোলো কিনা। এখন এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে কিন্তু ব্যাপক একটা গন্ডগোল ভবিষ্যতের জন্য তোলা রইল। এটা কিন্তু ভবিষ্যতের জন্য তোলা রইল, আপাতত ধামাচাপা রইল, কিন্তু ভবিষ্যতে এই যে দিকে দিকে আগুনটা, এটা কিন্তু বাড়বে এবং এ নিয়ে কিন্তু প্রচুর গন্ডগোলের সূত্রপাত হবে। মির্জা ফখরুল আবার আজকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সঙ্গে এমন কোনো সম্পর্ক গড়ে তোলা হবে না যাতে সম্পর্কের অবনতি হিসেবে দেখা হয়। অর্থাৎ শেখ হাসিনা ইস্যুতে বিএনপি কিছুটা পিছু হটল। শেখ হাসিনা ইস্যুতে বিএনপি কিছুটা পিছু হটল কারণ তারেক রহমানের সঙ্গে ভারতের যে সমস্ত চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী বিএনপি ওই পথে হাঁটবে না। এবার আমি একটা লিস্ট পড়ে শোনাচ্ছি যারা সম্ভাব্য মন্ত্রী হতে পারেন, সেরকম একটা লিস্ট আমি পড়ে শোনাচ্ছি। এটা এখনো পর্যন্ত কে কি দপ্তর পাবেন এটা কিন্তু এখনো সঠিক নয়, কিন্তু যেটা আমার কাছে এসছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। প্রেসিডেন্ট হচ্ছেন, মানে
প্রস্তাবিত, এটা কিন্তু প্রস্তাবিত। প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর খন্দকার মুশারফ, স্পিকার অফ পার্লামেন্ট অ্যাডভোকেট জাহিরুল আবেদিন অথবা নিতাই রায়চৌধুরী, প্রাইম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ ডিফেন্স তারিক রহমান, মিনিস্টার অফ লোকাল গভর্নমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মির্জা ফখরুল, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স শহীদুদ্দিন আহমেদ, স্টেট মিনিস্টার শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স আমির খুসরু, স্টেট মিনিস্টার হুমায়ুন কবির, মিনিস্টার অফ ফিনান্স ডক্টর রেজা কিবরিয়া, মিনিস্টার অফ এডুকেশন এনাম এহসানুল হক মিলন, স্টেট মিনিস্টার সঈদ আল নোমান, মিনিস্টার অফ ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মোহাম্মদ আসাদুজ্জামান, মিনিস্টার অফ ইনফরমেশন আন্দালিব রহমান পার্থ, স্টেট মিনিস্টার ডক্টর মেহেদি আমিন, মিনিস্টার অফ প্ল্যানিং ডক্টর আব্দুল মঈন খান, মিনিস্টার অফ কমার্স আব্দুল মুখাত্তির, মিনিস্টার অফ ইন্ডাস্ট্রিজ আব্দুল আওয়াল মিন্টু, মিনিস্টার অফ শিপিং মেজর হাফিজ, মিনিস্টার অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট নজরুল ইসলাম খান, মিনিস্টার অফ ওয়াটার রিসোর্স আব্দুল হাবিব দুলু, মিনিস্টার অফ লেবার অ্যাফেয়ার্স